ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধানের বিরুদ্ধেই অর্থ পাচারের অভিযোগ। ৯২,০০০ কোটি টাকা সরাতে নীরবে রাখেন ভূমিকা। বিদেশে অর্থ পাচারের সংশ্লিষ্টতা পাওয়ায় এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টানা বৃষ্টি জলাবদ্ধতায় নাকাল ঢাকাবাসী। রাতভর ভোগান্তি শেষে হাঁটু পানি ভেঙে কর্মস্থল আর গন্তব্যে যাচ্ছেন অনেকে। ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কমছে না ক্ষোভ। অনেক ভোগান্তি হচ্ছে। এই যে কমলাপুর থেকে হাঁটে আসলাম এই পর্যন্ত আর ওমান পানি পর্যন্ত। রাস্তাঘাটের ড্রেন যদি ক্লিয়ার থাকতো তাইলে তো পানি সরে যেত। গুগল, ইউটিউব, ফেসবুকের স্থানীয় কন্টেন্ট এখনও নিয়ন্ত্রণ করছে বিগত সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠানগুলো। ক্যাশ সার্ভার বিকেন্দ্রীকরণের পরামর্শ। ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেও লেবাননে থেমে নেই ইসরায়েলি হামলা। ২৪ ঘন্টায় ৪৬ জনের মৃত্যু। নিরাপত্তা পরিষদে তর্কে জড়ালো বিবদমান পক্ষগুলো। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অর্থ পাচার এবং পাচারের সহায়তার অভিযোগ উঠেছে। অর্থনৈতিক সুবিধা নিয়ে কমপক্ষে ২৪টি বড় ঘটনায় ৯২,০০০ কোটি টাকা পাচারে নীরব ভূমিকা পালন করেন তিনি। এসব অভিযোগে তদন্ত করতে যাচ্ছে দুদক। অর্থনীতিবিদরা মনে করেন এটা নিছক একটি ঘটনা নয়, তাই কমিশন গঠন করে পুরো প্রতিষ্ঠান সংস্কারের পরামর্শ দিয়েছেন তারা। রাজীব আহমেদের রিপোর্ট। BFIU মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। সংস্থাটির সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ৫ আগস্টের পর পদত্যাগ করেন তিনি। অভিযোগ আছে ঘুষ নিয়ে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের বিমান কেনায় সন্দেহজনক অনিয়মের অভিযোগ ধামাচাপা দেন। আমাদের দেশের ব্যাংক হচ্ছে সবথেকে ভালনারেবল সেক্টর এই মানি লন্ডারিং এর ক্ষেত্রে। আরেক গুরুতর অভিযোগ NBR কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজের প্রায় ৫,০০০ কোটি টাকার আর্থিক অনিয়মের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন না দিয়ে সাধারণ পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছেন। প্রাইসিংটা চেক করছে না, সেখানে মিস প্রাইসিং হয়ে যাচ্ছে, ওভার ইনভয়েসিং হয়ে যাচ্ছে, আন্ডার ইনভয়েসিং হয়ে যাচ্ছে। কিন্তু মাসুদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এস আলম গ্রুপের সাথে যোগসাজশের। এছাড়াও থার্মাক্স গ্রুপ, জিন্নাত এন্টারপ্রাইজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম ধামাচাপা দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসবের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আর গোয়েন্দার প্রতিবেদন এখন দুদকের হাতে। ধাতু আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচারের সংশ্লিষ্টতা পাওয়ায় গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU, যার কাজ হচ্ছে অর্থ পাচার রোধ করা। অভিযোগ উঠেছে সংস্থাটির সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে, যিনি ২৪টি আর্থিক বড় কেলেঙ্কারির ঘটনায় ৯২,০০০ কোটি টাকা পাচারে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ অবস্থায় BFIUর সংস্কারের কথা বলছেন বিশেষজ্ঞরা। শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে তো সেটা করাটা খুব টাফ। যাদেরকে দায়িত্ব দিচ্ছেন সে কিন্তু এটা প্রপারলি দায়িত্বটুকু পালন করছে না। এয়ারপোর্ট থেকে শুরু করে NBR থেকে শুরু করে আপনার যে টেরিফ কমিশন যদি শুরু করে সবাই যদি আন্তরিক থাকে এবং ওই কমিশনটার কাছে যদি জবাবদিহিতে থাকে, কমিশনের জবাবদিহিতে যদি থাকে, তাহলে কিন্তু এটা একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। TIB নির্বাহী পরিচালক বলছেন শুধু মাসুদের বিচার নয়, প্রয়োজন পুরো সংস্থার সংস্কার। এজন্য কমিশন গঠনের পরামর্শ তার। BFIUর যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেটাকে আবার পুনর্বিবেচনা করার দরকার আছে। যেমন এটা প্রধান কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা যদি জবাবদিহিনভাবে তার ভূমিকাটি পালন করতে পারেন, যেটা এক্ষেত্রে ঘটেছে, তার কাছে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, সেইটা নিশ্চিত করার জন্য কী করণীয় সেটা ভাবতে হবে। যেটা এই ধরনের প্রতিষ্ঠানে হতে পারে, বিভিন্ন দেশে চর্চা আছে, সেটা হচ্ছে যে এর একটা গভর্নিং বডি থাকা উচিত, যেটা সম্পূর্ণ নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করবে। তাদের কাছে BFIU জবাবদিহি করবে প্রাতিষ্ঠানিকভাবে। সন্দেহজনক আর নগদ লেনদেন প্রতিবেদন, মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়নে সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো BFIUর মূল কাজ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। থেমে থেমে রাজধানীতে হচ্ছে বৃষ্টি।
বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। বুধবার রাতের বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে গেছে। এখন পর্যন্ত বিভিন্ন এলাকা জলাবদ্ধ। নানা প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের ভোগান্তি চরমে। অফিস ও স্কুলগামীদের ঝক্কিটা বেশি। সড়কে যানবাহন কম থাকায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। বায়ু এবং লঘুচাপের যে প্রভাব আমরা আশঙ্কা করছি, সেইখান থেকেই মোটামুটি এই বৃষ্টির প্রবণতা হচ্ছে। বৃষ্টির যে ধারা, সেই ধারা আমাদের এখন পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী আরও 2 দিন মোটামুটি অব্যাহত থাকার সম্ভাবনা আছে। গতকাল থেকে কিন্তু সামুদ্রিক যে বন্দরগুলো আছে, সেই বন্দরগুলোকে আমরা 3 নম্বর স্থানে সতর্কতার সঙ্গে জারি করেছি, যেহেতু সাগর এখন উত্তাল রয়েছে। এদিকে এক সন্ধ্যার বৃষ্টিতে রাতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। পথে পথে ছিল বিকল যানবাহনের সারি। হাঁটু পানি ভেঙে গন্তব্যে যেতে হয়েছে অনেককে। বৃষ্টিতে 3 চাকার বাহনের ভাড়াও হাঁকা হয়েছে কয়েকগুণ। ঢাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নতি চান নগরবাসী। রাত 3টায় রাজারবাগ ফ্লাইওভারের মুখে যখন কথা হচ্ছিল মোতালেব মিয়ার সঙ্গে, চোখে মুখে তখন রাজ্যের দুশ্চিন্তা তার। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে পানি জমেছে সড়কে। সেই সড়কের গর্তে পড়ে ভেঙে যায় সিএনজি অটোরিকশার কাঁচ, আর তাতে কেটে যায় চোখের নিচে অনেকখানি। কমলাপুর ওই গর্তর মাঝে পড়ে পানি নিচে তো গর্ত, এটা দেখা তো জানে সুমনা শাখা পড়ে পরে গ্যালাসটা গেছে গা ভেঙে, সুমনা ফরক গেছে গা, তারপর সুমার খাইছে আমার চোখে গেলা ছিটে লেগে। দেখেন বৃষ্টি তখন খুব একটা না থাকলেও রাজারবাগের পানি সরেনি। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক 1 কিলোমিটার দূরত্বে যেতে সময় লাগে অন্তত ঘণ্টাখানেক। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরিবার নিয়ে যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন, তাদের দুর্ভোগটা আরও বেশি। মধ্যরাতেও পানির কারণে ফিরতে পারেননি নিজ গন্তব্যে। বুধবার সন্ধ্যার বৃষ্টিতে পানি জমে নগরীর পান্থপথ, নিউ মার্কেট, আজিমপুর, কাঁঠালবাগান, মগবাজার, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকায়। আজকে যে সমস্যাটা হচ্ছে তা না, আসলে রেগুলারই এরকম, যখনই বৃষ্টি হয় তখনই এখানে পানির অবস্থা। বৃষ্টি কমার পর অধিকাংশ এলাকা থেকে পানি সরে যায়, তবে নিউ মার্কেট, রাজারবাগ, কমলাপুরের মতো নিচু এলাকায় জমাট পানিতে দুর্ভোগে পড়েন নগরবাসী। এ সুযোগে কয়েক গুণ ভাড়া হাঁকিয়েছেন 3 চাকার চালকরা। অভিযোগ যাত্রীদের, মানে দেখা যায় যেটা 100 টাকার ভাড়া সেটা আসলে 180 টাকা হয়ে গেছে বা 150 হয়ে গেছে, তো ভোগান্তি তো অবশ্যই। কমলাবাগানের ভিতরে যাবো, এখানে পানির অবস্থা খুবই খারাপ। এখন হয়তো বা রিক্সা যেতে হবে, রিক্সাতে ভাড়া ডাবল করে দিচ্ছে। বৃষ্টিতে জলজট থেকে মুক্তি পেতে নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নতি চান রাজধানীবাসী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে 4 আগস্ট দেয়া রায় প্রত্যাহার করেন আদালত। পুনর্বিবেচনার জন্য নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। গত 4 আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ 666 কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন, সেটি লেখার সময় কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনিই মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন। কাজেই এই রায় দিতে তিনি পারেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সাথে গত 4 আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 666 কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর ফলে ডক্টর ইউনূস ওই সমপরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল। আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খুলেছে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সকাল 8টায় কাজে যোগ দেন শ্রমিকরা। ইপিজেডের কারখানাগুলোয় কর্মপরিবেশও স্বাভাবিক রয়েছে। রপ্তানি আদেশ আছে যেসব কারখানায়, সেখানে পণ্য লোড কার্যক্রম চলছে। তবে আশুলিয়ায় ছুটি অনির্দিষ্টকালের বন্ধের কারণে 14টি কারখানার গেট খোলেনি। গাজীপুরে আজ কোনো শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ নেই। গত কয়েকদিন শ্রমিক অসন্তোষের কারণে কয়েকটি কারখানায় ছুটি থাকলেও বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতে। ইন্টারনেট বন্ধের নির্দেশদাতা বা পেছনের কুশীলবরা ক্ষমতায় নেই, আছেন কারাগারে।
কিন্তু ইন্টারনেট এবং ব্যবহারকারীর কন্টেন্টের উপর নিয়ন্ত্রণ আরোপের যে ছক তারা এঁকেছিলেন তা এখনও সক্রিয়। গুগল, ইউটিউব, ফেসবুকের স্থানীয় বেশিরভাগ ক্যাশ সার্ভার আগলে রেখেছে বিগত সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠানগুলো। সারা দেশে ছড়িয়ে থাকা এসব সার্ভার কেন্দ্রীভূত করে রাখা হয়েছে। প্রযুক্তিবিদদের অভিযোগ, তাতে স্থানীয় কন্টেন্টের উপর এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে অতীতের প্রভাবশালীরা। অন্যদিকে মানসম্পন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। গ্রাহকরা ইউটিউব, গুগল কিংবা ফেসবুকের কোনো কন্টেন্ট সার্চ করলে তা এসব প্রতিষ্ঠানের প্রধান সার্ভারে কানেক্টেড হয়। এরপর ওই ডাটা প্রতিষ্ঠানগুলোর লোকাল ক্যাশ সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে মজুদ থাকে। এতে কেউ একই কন্টেন্ট সার্চ করলে লোকাল সার্ভার থেকেই ওই তথ্য বা ভিডিও কন্টেন্ট খুব দ্রুত পেয়ে যান। আর সে কারণেই সারা বিশ্বে ক্যাশ সার্ভারগুলো আইএসপি অপারেটরের মাধ্যমে গ্রাহকের খুব কাছাকাছি স্থাপন করা হয়। কিন্তু 2022 সাল থেকে এসব সার্ভার কেন্দ্রীভূত করে আওয়ামী লীগ সরকার। সারা দেশে ছড়িয়ে থাকা সার্ভার হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, যার বেশিরভাগই বিগত সরকারের মদতপুষ্ট প্রতিষ্ঠান। সাইবার নিরাপত্তার অজুহাতে সার্ভারগুলো কেন্দ্রীভূত করা হলেও এর উদ্দেশ্য ছিল ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং স্পর্শকাতর কন্টেন্টের উপর নিয়ন্ত্রণ আরোপ। তৎকালীন বিটিআরসি চেয়ারম্যানের বক্তব্যেও তা স্পষ্ট হয়। আমার যে কোনো একটা এরকম সিকিউরিটি হ্যাজার্ড টাইমে যদি এরকম একটা ক্রান্তিকালে যদি আমার কোনো একটা জিনিস চট করে বন্ধ করতে হয়, আমি এই 2004 জনের কাছে আমি কতক্ষণে পুষবো। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে 2021 সালে এক নির্দেশনায় বৈশ্বিক ক্যাশ সার্ভারগুলো কেন্দ্রীভূত করে বিটিআরসি। বর্তমানে দেশে 17টি বৈশ্বিক প্রতিষ্ঠানের 4194টি সার্ভার আছে। এর মধ্যে সবচেয়ে বেশি আছে ফেসবুক আর গুগলের। প্রযুক্তিবিদদের অভিযোগ, সার্ভারগুলোর ওপরে এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে বিগত সরকারের প্রভাবশালী প্রযুক্তি ব্যবসায়ীরা। যে এইভাবে ক্যাশ সার্ভিসকে কন্ট্রোল করে ইন্টারনেটে কন্ট্রোল করতে, ইন্টারনেটকে কন্ট্রোল করার জন্য এই কাজগুলো করা হয়েছে, যেটার সাফারার হয়েছে আমার আইএসপি অপারেটরগুলো এবং সাধারণ জনগণ। ইন্টারনেট এবং কন্টেন্টের উপর নিয়ন্ত্রণের অপকৌশলে সার্ভারগুলো কেন্দ্রীভূত করা হলেও এর বড় খেসারত দিতে হচ্ছে গ্রাহকদের। সংশ্লিষ্টদের অভিমত, গ্রাহক প্রান্ত থেকে সার্ভার সরিয়ে ফেলায় মানসম্পন্ন সেবা থেকে বঞ্চিত রাজধানীর বাইরের নেট গ্রাহকরা। একটা পার্সপেক্টিভ হচ্ছে আমার লেটেন্সিটা কমানো এবং আমার ব্যান্ডউইথ কস্টটা কমানো। এটা আমাদের অনেকগুলো মূল উদ্দেশ্যের মধ্যে একটা। আসলে ডিসেন্ট্রালাইজড হওয়াই ভালো এবং সেক্ষেত্রে যেটা বলেছি যে অপারেটররা তার নিজস্ব স্ট্র্যাটেজিক কারণেই ক্যাশ সার্ভারগুলো পার্টনারশিপগুলো করে থাকে তারা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়ান্টদের সাথে। সেক্ষেত্রে কস্টটা অনেকটা কমে আসে, যেটার বেনিফিট আলটিমেটলি কিন্তু কাস্টমাররা পায়। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময়ে সরকার বিরোধী প্রচারণা ঠেকাতে বন্ধ করা হয়েছিল এই ক্যাশ সার্ভারগুলো। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।